রেকর্ড অন, কোনো সমস্যা নেই, রেকর্ড অন করে দিচ্ছি। সো আজকের এক্সপেরিমেন্টে আমরা গত ক্লাসে থিওরি ক্লাসে এফসিএফএস কিভাবে কাজ করে সেটা নিয়ে আলাপ করছিলাম, এসজেএফ দুইটা নিয়ে আলাপ করছিলাম। সো এই দুইটাই আজকে আমাদের টার্গেট থাকে, দুইটা যেন আজকে সলভ করতে পারি। আর রাউন্ড রবিন যেহেতু আমরা নেক্সট ল্যাব থিওরি ক্লাসে পড়বো, তখন আমরা এই দুটো সলভ করে ফেলবো। এই দুইটা চারটাই একই গণনার, একটা আপনি যদি বুঝেন তাহলে বাকিগুলো নিজে থেকে করতে পারবেন। সো এক্ষেত্রে আমরা জানি যে এফসিএফএস যেহেতু অনেকেই থিওরি ক্লাস করেন নাই, সেজন্য কিছু জিনিস রিভিউ করে দিচ্ছি। যেটা হচ্ছে যে এফসিএফএস এটা হচ্ছে জব স্কেজুলিং অ্যালগরিদম। আপনার অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে অনেকগুলা কাজ, অনেকগুলা টাস্ক যদি আসে, সে টাস্কগুলো আসলে কিভাবে কাজ করবে, কোন টাস্কটা আগে কাজ করবে, কোন টাস্কটা পরে কাজ করবে, এই জিনিসটা ডিফাইন করে দেয়। ফর এক্সাম্পল, আপনি যদি আমার স্ক্রিনের দিকে থাকেন, সেক্ষেত্রে দেখেন আমার এখানে আমি এই মুহূর্তে আমার ওপেন করা আছে হচ্ছে একটা ব্রাউজার। আবার আমি একই সাথে এই মুহূর্তে যখন আমরা ব্রাউজার ওপেন করা, তখন কিন্তু ব্লকস নামক যে সিস্টেম সফটওয়্যারটা, সেটার যে টাস্কটা, সেই টাস্কটা কিন্তু পজ করা। এই যে এটা আমি যখন মিনিমাইজ করে দিই, এই মুহূর্তে আমাদের কাজ করতেছি আমরা এই ব্রাউজার নিয়ে। তো একটা টাস্ক আরেকটা ওই মুহূর্তে ওয়েটিং এ আছে। ওয়েটিং এ কারা আছে, সেটা হচ্ছে যেমন আপনার কোড ব্লকসটা ওয়েটিং আছে ফর এক্সাম্পল। এই যে কাজগুলো, কোন কাজটা আগে করবে, কোনটা পরে করবে, এগুলো একসাথে অনেকগুলো টাস্ক আসে, সেক্ষেত্রে কিভাবে ম্যানিপুলেশনটা হবে। তো সেক্ষেত্রে জব স্কেজুলিং এর অনেকগুলো অ্যালগরিদম আছে, তার মধ্যে প্রসিদ্ধ বা বিগিনিং লেভেল যেসব অ্যালগরিদম, তার মধ্যে একদম ফার্স্টই আসে এফসিএফএস। এফসিএফএস এর কাজ হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ। এটা যে অ্যাপ্লিকেশনটা বা যে জবটা আগে আসবে, যে টাস্কটা আগে আসবে, তাকে আমরা আগে প্লেস দিব। সেখানে কয়েকটা টার্ম থাকে। একটা টার্ম হচ্ছে বার্স্ট টাইম, সিপিইউ বার্স্ট টাইম। এই সিপিইউ বার্স্ট টাইম বলতে বোঝায় যে টাস্কটা আসবে, এই টাস্কটা তার কমপ্লিট করতে টোটাল কতটুকু সময় নেবে। ফর এক্সাম্পল, আমাদের এই আজকের যে ক্লাস, এই ক্লাসটা মনে করেন যে আমাদের 1.5 ঘন্টা সময় নেবে। দ্যাট মিনস আমরা যে ক্লাস নিচ্ছি, এটা একটা টাস্ক, এই টাস্কের বার্স্ট টাইম হচ্ছে 1.5 ঘন্টা ফর এক্সাম্পল। তো বার্স্ট টাইম আসলে এই জিনিসটাই বোঝায় যে একটা প্রসেসের টোটাল টাইম কতটুকু সে কনজিউম করবে। সেখানে আরেকটা টার্ম এখানে দেওয়া আছে ওয়েটিং টাইম। ওয়েটিং টাইম হচ্ছে আপনার যখন মাল্টিপল প্রসেস আসবে একসাথে, তখন আপনার কোন একটা প্রসেসকে তো আপনি অপেক্ষা রাখবেন, একটা প্রসেস কাজ করবে, আরেকটা অপেক্ষা থাকবে। তো কোন প্রসেসটা কতক্ষণ অপেক্ষা থাকলো শেষ না হওয়া পর্যন্ত টাস্কটা, সেটা হচ্ছে ওয়েটিং টাইমে আমরা ক্যালকুলেশন করতাম। আরেকটা টার্ম আছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম মানে বোঝাচ্ছে আপনার যে প্রসেসটা আসছে, সেই প্রসেসটা পুরোপুরি কমপ্লিট হতে শুরু থেকে শেষ পর্যন্ত কতটুকু সময় নিল। যদি আরো সহজ করে বলি, এটাকে আপনি দুইভাবে ক্যালকুলেট করতে পারেন। একটা হচ্ছে তার বার্স্ট টাইমের সাথে ওয়েটিং টাইম, মানে সে কতক্ষণ অপেক্ষায় ছিল এবং তার কাজটা কমপ্লিট হতে কতটুকু সময় প্রয়োজন ছিল। তাহলে বার্স্ট টাইম এবং ওয়েটিং টাইম দুইটাকে যদি আপনি একসাথে অ্যাড করেন, তাইলে আপনি টার্ন অ্যারাউন্ড টাইম পাবেন। অর্থাৎ তার আসা থেকে শেষ হওয়া পর্যন্ত পুরো সময়টা, যতক্ষণ পর্যন্ত সে সিস্টেমের কাছে ছিল, সেটা অপেক্ষায় থাকুক অথবা কাজ করা অবস্থায় থাকুক, এটা হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম। টার্ন অ্যারাউন্ড টাইম আপনি আরেকভাবে বের করতে পারেন, যেটা হতে পারে আপনি একটা প্রসেস যখন কমপ্লিট হলো, আমরা গতকালকে গ্যান চার্ট দিয়ে দেখছিলাম গত ক্লাসে। তো গ্যান চার্টের ক্ষেত্রে আপনি দেখছিলেন যখন একটা টার্ম মানে প্রসেস কমপ্লিট হয়, কমপ্লিট হওয়ার পরে সেই কমপ্লিশন টাইম থেকে আপনি যদি আপনি অ্যারাইভাল টাইমটাকে মাইনাস করেন। অ্যারাইভাল টাইম হচ্ছে যে টাস্কটা কোন সময় আসছে আমাদের স্ক্রিনে, মানে আমাদের সিপিইউ এর কাছে কোন মোমেন্টে আসছে, সেই সময়টা যদি আপনি বিয়োগ করে দেন, মানে তার আসার পর থেকে কমপ্লিট হওয়া পর্যন্ত পুরো সময়টাকে তখন আপনি কাউন্ট করতে পারেন টার্ন অ্যারাউন্ড টাইম হিসেবে। দুইটা সেম আউটপুটই আসবে। আপনি চাইলে ওয়েটিং টাইম প্লাস বার্স্ট টাইম এটা করে টার্ন অ্যারাউন্ড টাইম পেতে পারেন, অথবা কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম এটা করে আপনি টার্ন অ্যারাউন্ড টাইম পেতে পারেন। তো আমাদের কাছে সহজ সেটা করব হচ্ছে যে বার্স্ট টাইম এবং ওয়েটিং টাইম, এই দুইটাকে প্লাস করে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করব। আপনি অন্যভাবে করতে পারেন। কেউ একজন টেক্সট করছেন, আমি ওনার মেসেজটা একটু দেখি। রাজা এমনি নাইম হাসান নয়ন, ঠিক আছে, ওকে ফাইন। কারো কোনো কিছু বলার থাকলে হ্যান্ড রেজ করবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা যদি দেখেন আমি খুব কুইকলি যাচ্ছি, আপনি বুঝতে পারতেছেন না, সেক্ষেত্রে অবশ্যই হ্যান্ড রেজ করবেন। এটা হচ্ছে এফসিএফএস এর, আশা করি টার্মটা বুঝতে পারছেন যারা গত ক্লাস মিস করছিলেন, আর যারা ক্লাসে ছিলেন তারা তো আশা করি ক্লিয়ার আছেন। আর এসডিএফ এর ক্ষেত্রে ব্যাপারটা ছিল যে শর্টেস্ট জব ফার্স্ট। তো শর্টেস্ট জব ফার্স্ট ছিল আপনার যে প্রসেস গুলো আসবে তাদের মধ্যে যার বার্স্ট টাইম কম থাকবে তাকে আমরা আগে জায়গা দিব, মানে সেই প্রসেসটা আগে কমপ্লিট করব। এটা ছিল এসডিএফ এর কনসেপ্ট। তো এই দুইটা যদি আমরা কমপ্লিট করতে চাই, সেক্ষেত্রে আমরা একটা প্রোগ্রামের মাধ্যমে করব। তার আগে আমি কোড ব্লকসে চলে যাই। কোড ব্লকসে আপনাদেরকে যে শীটটা থেকে আমি পড়াচ্ছি, সেই চিট শীটটা আমি আপনাদের অলরেডি শেয়ার করে দিয়েছি। তো আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখন দেখবো হচ্ছে এফসিএফএস সেভ। আচ্ছা,
আমরা যদি এখানে একটা প্রবলেম ড্র করার চেষ্টা করি, ধরুন একটা প্রবলেম হচ্ছে আমাদের কাছে তিনটা প্রসেস আছে। ওকে, তিনটা প্রসেসের মধ্যে একটা প্রসেস হচ্ছে P1 ফর एग्जांपल। এই P1 নামক প্রসেসের বার্স্ট টাইম মানে সেই প্রসেসটা কমপ্লিট হতে কতক্ষণ সময় লাগবে এটা ধরলাম আমরা হচ্ছে 24, যেটা আমরা গত ক্লাসে থিওরি ক্লাসে পড়ছিলাম তার আলোকে আমরা বলতে চেষ্টা করছি। P2 নামে ধরুন আরেকটা প্রসেস আছে, এই P2 প্রসেস সেকেন্ড টাস্ক, এটার মনে করেন কাজ কমপ্লিট হতে 3 সেকেন্ড সময় লাগবে। P3 নামে আরেকটা টাস্ক ধরেন এটাও কমপ্লিট হতে আমাদের 3 সেকেন্ড টাইম লাগবে। সো এই তিনটা প্রসেস, প্রথম প্রসেস হচ্ছে 24 সেকেন্ড, পরের প্রসেস 3 সেকেন্ড, পরের প্রসেস 3 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রবলেম, তিনটা টাস্ক আসছে, কোন টাস্কটা আগে করবে। এফসিএফএস এর ক্ষেত্রে আমরা বলে আসছিলাম এটা হচ্ছে নন প্রিমটিভ, আর নন প্রিমটিভ এর ক্ষেত্রে অ্যারাইভাল টাইম ধরে নিতে হয় যে শুরুতেই মানে একদম বিগিনিং 0 সেকেন্ডেই সবাই আসছে, একদম ফার্স্ট স্টেজেই সবাই আসছে। অর্থাৎ এই মুহূর্তে আমাদের সিস্টেমে তিনটা প্রসেসই আছে, এখন কাকে আগে জায়গা দিব সেটা হচ্ছে আমাদের হিসাব। এক্ষেত্রে যদি আমরা গ্যান চার্ট করতাম, আমাদের গ্যান চার্টটা ছিল এরকম, আচ্ছা এন্ড রেড কালার নিয়ে আসি। গ্যান চার্টটা ছিল এরকম যে আমরা প্রথমে 0 সেকেন্ড, তো এতটুকু ধরলাম হচ্ছে P1, যেহেতু প্রথমে P1 ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তিনটার মধ্যে প্রথমে P1 আছে, P1 কে জায়গা দিতাম, ধরলাম 0 থেকে 24 সেকেন্ড, এখানে হচ্ছে 0 1 2 3 4 এ 24 এরকম। তারপর হচ্ছে ধরেন P2, যেহেতু ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, P2 হচ্ছে 27 এ যাবে, এবং আমরা ধরতাম হচ্ছে ধরেন এটা হচ্ছে লাস্ট P3 বাকি আছে, এটা হচ্ছে 30। এটা ছিল আমাদের গ্যান চার্টের মানে এই জিনিসটাকে সহজে বোঝার জন্য প্রসেসগুলো। এটাকে যদি আমরা কোড ব্লকসে কাজ করতে চাই, আমাদের উদ্দেশ্য হবে এই যে তিনটা প্রসেস, আমার কয়টা প্রসেস সেটা আগে আমাদের কাছে একটা সিস্টেম চাবে, জানবে কয়টা প্রসেস এই মুহূর্তে আমাদের কাজ করাতে চাচ্ছে। আমরা বললাম তিনটা প্রসেস, তিনটা প্রসেসের তিনটা বার্স্ট টাইম সে ইনপুট আকারে নিবে। নেয়ার পরে আমাদের কাজ হচ্ছে ওয়ান বাই ওয়ান এই টাইমগুলো অ্যাসাইন করা। অ্যাসাইন করার পরে আমরা বের করব তার ওয়েটিং টাইম কত এবং টার্ন অ্যারাউন্ড টাইম কত। তো যদি আমরা এই তিনটার ওয়েটিং টাইম এবং টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে যাই, তাইলে আমরা সহজেই জানি প্রথম যে প্রসেসটা সেটা 0 সেকেন্ডে যে সবাই আসছিল, তাহলে সবারই টার্ন অ্যারাউন্ড টাইম সবারই ওয়েটিং টাইম হচ্ছে 0, মানে ফার্স্ট প্রসেসের ওয়েটিং টাইম হচ্ছে 0। তাহলে আমরা এখানে 0 ইনপুট দিলাম। দেন সেকেন্ড যে প্রসেস P2, এই P2 প্রসেসটা বোঝাচ্ছে যে সে আসছিল 0-তে, সে 24 সেকেন্ড পর্যন্ত অপেক্ষায় ছিল, কারণ তখন P1 কাজ করতেছে। P1 কাজ করা সে 24 সেকেন্ড পর্যন্ত অপেক্ষায় ছিল। 24 সেকেন্ড পরে যে সে তার 3 সেকেন্ডের কাজ দরকার, সে 3 সেকেন্ডের কাজ পাইছে। দ্যাট মিন্স 24 সেকেন্ড পর্যন্ত সে অপেক্ষায় ছিল, সো ওয়েটিং টাইম 24 ছিল। এবং আমাদের P3 এর ক্ষেত্রে ওয়েটিং টাইম ছিল হচ্ছে, আমরা দেখছিলাম যেহেতু 27 পর্যন্ত P1 এবং P2 এর কাজ ছিল, সেক্ষেত্রে P3 27 পর্যন্ত অপেক্ষা ছিল। এটা ছিল হচ্ছে ওয়েটিং টাইম, যদি আমরা তিনটার ওয়েটিং টাইম ক্যালকুলেশন করি। আর যদি আমরা এখান থেকে টার্ন অ্যারাউন্ড টাইমটা বের করতে যাই, তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম আমরা বলছিলাম আমরা যে প্রসেস ফলো করব সেটা হচ্ছে বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম। তো যেহেতু আমাদের বার্স্ট টাইম আমরা জানি, ওয়েটিং টাইমটাও আমরা জানি, তো সেক্ষেত্রে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম খুব সহজেই পেয়ে যেতে পারি 24 + 0। দ্যাট মিন্স আমাদের যে প্রথম প্রসেস P1 এর টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 24, তাহলে P2 এর টার্ন অ্যারাউন্ড টাইম কত, 3 + 24, দ্যাট মিন্স 27। অর্থাৎ বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম, এটা মনে রাখবেন। সংক্ষেপে বলা হয় এটাকে বিটি বার্স্ট টাইম, আর ওয়েটিং টাইমকে ডব্লিউটি। তো বিটি প্লাস ডব্লিউটি মানে আমরা টিএটি টার্ন অ্যারাউন্ড টাইমটা পাবো, এটা হবে আমাদের 30। আমি যে আরেকটা নিয়ম বলছিলাম যে টার্ন অ্যারাউন্ড আমরা আরেকবার বের করতে পারি, সেটা মানে বুঝাচ্ছিল কমপ্লিশন টাইম নামে একটা কথা আমি বলছিলাম। কমপ্লিশন টাইম বলতে বোঝাচ্ছে যেমন প্রসেস P1, এই P1 এর কমপ্লিট হয়েছে এই টাস্কটা 24 সেকেন্ডে যে, দ্যাট মিন্স P1 এর কমপ্লিশন টাইম হচ্ছে 24। অ্যারাইভাল টাইম সে 0 সেকেন্ডে আসছে, তাহলে কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম যদি আপনি করেন, আপনি কিন্তু টার্ন অ্যারাউন্ড টাইম 24ই পাবেন। তাহলে P2 এর কমপ্লিশন টাইম কত, P2 কিন্তু কমপ্লিট হয়েছে 27 সেকেন্ডে যায়, সো 27 সেকেন্ড হচ্ছে তার কমপ্লিশন টাইম, এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে 27 সেকেন্ডে যায়। সে আসছিল কত, অ্যারাইভাল টাইম 0, P2 কিন্তু 0তেই আসছিল আমাদের কিউ এর মধ্যে। তো 27 কমপ্লিশন টাইম মাইনাস অ্যারাইভাল টাইম 0, যদি বিয়োগ করেন আপনি 27ই পাবেন। P3 তার হচ্ছে কমপ্লিশন টাইম 30, আসছিল 0 সেকেন্ডে P3, 30 - 0 30, দ্যাট মিন্স আপনি কমপ্লিশন টাইম
সরি আপনি টার্ন অ্যারাউন্ড টাইম দুইভাবে বের করতে পারেন। একটা হচ্ছে আমি যদি আপনাকে এখানে লিখে দেওয়ার ট্রাই করি, সেক্ষেত্রে আপনি এরকম বলতে পারেন টিএটি মানে টার্ন অ্যারাউন্ড টাইম, এটাকে আপনি বের করতে পারেন বিটি বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম ডব্লিউটি। অথবা আপনি এটাকে আরেকটা সূত্র আছে, যে সূত্র যেটা আপনার অ্যাপ্লাই করতে সহজ, আমি একটা অ্যাপ্লাই করে দেখাবো কোড বক্সে, আপনি চাইলে অন্যটা দিয়ে আপনি কাজটা করতে পারেন। সেটা হচ্ছে আমাদের কমপ্লিশন টাইম, যেটাকে বলা হয় সিটি, এটা থেকে মাইনাস করবেন অ্যারাইভাল টাইম এটি। তো যদি আপনি যে কোনো একটা ফলো করেন আপনি টিএটি পেয়ে যাবেন। তো যাই হোক, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এই পরিমাণ, প্রথম যে অংশটুকু লিখছিলাম আমরা, এটুকু হচ্ছে আমাদের সিস্টেমকে আমরা দিব, সে আমাদেরকে ওয়েটিং টাইমটা ক্যালকুলেশন করে দিবে, সে আমাদেরকে টার্ন অ্যারাউন্ড টাইম ক্যালকুলেশন করে দিবে, এবং দিন শেষে বলে দিবে এভারেজ ওয়েটিং টাইম কত এবং এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম কত। তো আশা করি থিওরি পার্টটুকু মানে সবাই ক্লিয়ার। কারো কি কোনো কনফিউশন আছে এ পর্যন্ত? কারো কোনো নাই? দ্যাটস গুড। যদি কারো কোনো কনফিউশন থাকে হ্যান্ড রেজ করবেন, আমি যে কোনো সময় যে কাউকে প্রশ্ন করতে পারি, যেহেতু কারো কোনো কনফিউশন নাই। ওকে, সো এবার হচ্ছে আমরা একটা হেডার ফাইল নিলাম, যেহেতু আমাদের ইনপুট আউটপুট সংক্রান্ত কাজ করতে হবে। ওকে, আশা করি সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, কারো কোনো সমস্যা হচ্ছে না। তো এখন আমরা একটা মেইন ফাংশন নিলাম। মেইন ফাংশনে দেখেন আমাদের প্রথম, আমি কিন্তু একটা করে দিচ্ছি, আপনারা এসজিএফটা আপনারা করবেন। এখানে আমাদের কি কি প্রয়োজন, এই যে প্রথমে কয়টা প্রসেস আমাদের প্রয়োজন, সেটা কিন্তু আমাদের জানতে হবে যে আমরা কয়টা প্রসেস নিয়ে কাজ করতে চাই। তো সেক্ষেত্রে আমরা একটা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল প্রয়োজন, ধরেন আমরা একটা নাম দিলাম হচ্ছে এন, এর নামে একটা ভেরিয়েবল, যেটা হচ্ছে বলে দিবে কয়টা প্রসেস নিয়ে আমরা কাজ করতে চাই। আচ্ছা, তো আমরা ওয়ান বাই ওয়ান আগে ধরি, আগে আমরা এই পর্যন্ত স্ক্যানএফ করি। তো আমরা একটা প্রিন্টএফ লাইনে লিখে দিলাম, এখানে আমরা বললাম যে এন্টার দ্য প্রসেস নাম্বার। তো প্রসেস নাম্বারটা আমরা স্ক্যানএফ করব স্ক্যানএফ নামক ফাংশনের সাহায্যে, এবং এইখানে আমরা পার্সেন্টেজ ডি, যেহেতু ইন্টিজার, আমরা বলে দিচ্ছি হচ্ছে অ্যাড্রেস অফ এন। আশা করি সি প্রোগ্রামিং বা এই বেসিক ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এর সবারই ধারণা আছে। এটুকু যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো কি যে আমাদের কয়টা প্রসেস নিতে চাই, সেটুকু আমরা ইজিলি আমাদের স্ক্রিন চলে আসবে। ওকে, এন্টার দা প্রসেস নাম্বার, আমরা তিনটা প্রসেস নিতে চাই। আমাদের ইনপুট, আচ্ছা এখানে ফায়ারওয়াল অন করা, আচ্ছা নিচে চলে গেছে, ওকে এন্টার। সো এটুকু কাজ হলো। এখন কাজ হচ্ছে আমাদের এই তিনটা প্রসেসের এই যে তিনটা ভ্যালু 24, 3, 3, এই জিনিসগুলো হচ্ছে আমাদের অ্যাসাইন করা। সো আমরা যেটা করলাম, আমাদের প্রসেস যে কয়টা, আমরা ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিলাম, আমরা ধরলাম একটা, এগুলা হচ্ছে প্রসেস, তো আমরা পি নামে ধরুন একটা এরে নিলাম যার সাইজ হচ্ছে এন, অর্থাৎ আমাদের তিনটা প্রসেস এখন আমরা ইনপুট আকারে নিব কিবোর্ড থেকে। সো আমরা এখানে প্রিন্টএফ করে বলে দিলাম, আমি কিন্তু মানে ওয়ান বাই ওয়ান সহজ করে বোঝার জন্য অনেক খুব বেশি লিখতেছি আর কি, এটা অনেক শর্টকাটেও করা যাবে। তো প্রিন্টএফে আমরা লিখলাম হচ্ছে এন্টার, আচ্ছা এটাকে আমরা একটা লুপে দিয়ে দিই, এটা সহজ হবে, যেহেতু আমাদের তিনটা ভ্যালু স্ক্যান করতে হবে। আমরা একটা ফর লুপ চালাবো। ফর লুপের ক্ষেত্রে আমরা জানি একটা ইন্টিজার ভেরিয়েবল লাগবে, আমরা এখানে আই নিয়ে রাখলাম, যে আই লুপের আই ভেরিয়েবলের সাহায্যে আমরা লুপটা চালাবো ফর লুপ। তো আই এর মান দিলাম ফার্স্ট হচ্ছে 0, কারণ আমরা জানি এর ইনডেক্স 0 থেকে শুরু হয়, আই যতক্ষণ ছোট হবে এন এর আমরা হচ্ছে আই প্লাস প্লাস করব। আচ্ছা, এটুকু করার পরে আমাদের কাজ হচ্ছে একটা প্রিন্টএফ যেটা ছিল এটাকে ভিতরে নিয়ে যাই। আচ্ছা, প্রিন্টএফ এর মধ্যে আমরা বলে দিলাম যে এন্টার, আমরা এগুলো তো হচ্ছে বার্স্ট টাইম আমরা দিচ্ছি তাই না। তো আমরা বলে দিলাম যে সংক্ষেপে লিখে ফেলি বিটি করেন, বিটি আমরা লিখবো কত নাম্বার প্রসেস সেটা আমরা একটু বলার ট্রাই করি। বিটি অফ জব 1, তাহলে জব 1 2 এটা ডিফাইন করে দিবে হচ্ছে আই। আই নামক জবের আমরা এই যে ইনপুটটা দিলাম, তো আমরা এখান থেকে স্ক্যানএফ করলাম, আমার হাত পাশে দুইটা মাউস, সেই কারণে এই হাত চলে যায় অন্যটায়। এখন যেটা হচ্ছে যে আমরা স্ক্যানএফ করলাম পার্সেন্টেজ ডি, আমাদের যে প্রসেস ছিল পি নামক যে একটা এরে নিয়েছিলাম, সেই পি এর আই নামক ইন্ডেক্সে আমরা হচ্ছে
এগুলা দিলাম। আচ্ছা, এই নামকরণটা আরেকটু সহজ করতে পারেন, পি না দিয়ে আমরা এটাকে নাম বিটি দিতে পারি, তাহলে আমাদের সবার মনে থাকবে যে এটাতে বার্স্ট টাইম বোঝাচ্ছি আমরা। স্মল লেটার তার ক্যাপিটাল লেটার করে দিই। ওকে, তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে বিটি, অর্থাৎ আমরা বার্স্ট টাইম আমরা দিচ্ছি এখানে। এখন যদি আমরা রান করি তাহলে আমরা কিন্তু এই পরিমাণ কাজ আমাদের শেষ। আমি এটুকু পর্যন্ত রান করি। এখন আমাদেরকে দেখেন আমাদের স্ক্রিনে বলে দিচ্ছে যে আমরা কয়টা প্রসেস নিয়ে কাজ করতে চাই। আমরা ধরেন 3টা প্রসেস নিয়ে কাজ করব। ওকে ফাইন। বিটি অফ জব ও 0, মানে প্রথম যে টাস্কটা সেই টাস্কের হচ্ছে বার্স্ট টাইম দিব, দিলাম 24। আচ্ছা, দেওয়ার পর কাজ করতেছে না, দ্যাট মিন্স আমরা ভুল করছি কোথাও আমাদের কোডে। আমরা অ্যাড্রেস অফটা দিয়ে দিই, স্ক্যানআপ দিলে অ্যাড্রেস অফটা দিতে হয়, এটা হচ্ছে সিনট্যাক্স। আচ্ছা, তো আমরা এখানে একটা কোলন দিয়ে দিই, এটা 0i+1 করি, তাহলে যে 1 2 এরকম দেখাবে। তো আমরা 3টা টাস্ক নিয়ে কাজ করতে চাচ্ছি, তো 3 দিলাম। বার্স্ট টাইম অফ জব 1, প্রথম জবের বার্স্ট টাইম 24, সেকেন্ড যে জবটা সেই জবের বার্স্ট টাইম হচ্ছে 3, থার্ড যে জব সেটারও বার্স্ট টাইম হচ্ছে 3। দ্যাট মিন্স 3টা ইনপুট নেওয়া ডান, অর্থাৎ আমাদের ইনপুট দেওয়া কমপ্লিট। এখন হচ্ছে আমাদের প্রসেস করতে হবে। কি প্রসেস করব এখন আমরা? এখন এই যে জায়গাটা ওয়েটিং টাইম বের করা, এই ওয়েটিং টাইমটা আমরা ক্যালকুলেশন করব যে কিভাবে আমরা ওয়েটিং টাইম বের করতে পারি। একই সাথে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম, TAT, এটাও আমরা এখন বের করার চেষ্টা করব। তো এক্ষেত্রে আমাদের অবশ্যই যেহেতু এখানে একটা এরে লাগছে বার্স্ট টাইম নেওয়ার জন্য, তাহলে এই দুইটা নেওয়ার জন্য আমাদের এরে প্রয়োজন। তাহলে আমরা এরে ডিক্লেয়ার করি। আমরা হচ্ছে ওয়েটিং টাইম বের করব, WT নামে আমরা একটা এরে নিলাম, যার সাইজ হচ্ছে n। আমরা TAT, টার্ন অ্যারাউন্ড টাইম বের করব, এটার জন্য আমরা একটা এনে নিলাম, তারও বার্স্ট টাইম, তার এরে ইন্ডেক্স সংখ্যা বলে দিলাম হচ্ছে n। আচ্ছা, এবার আমরা যে কাজটা করব, আমাদের প্রথম যে ওয়েটিং টাইম WT এর 0, ফার্স্ট যে ওয়েটিং টাইম, এটা কিন্তু দেখেন প্রথমে যেহেতু FCFS আমরা অ্যাপ্লাই করতেছি, আমাদের এখানে যেটা লিখে দিই আমি উপরে, যে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে FCFS সলভ করতেছি। ওকে, FCFS স্কেজুলিং অ্যালগরিদম। FCFS এর ক্ষেত্রে কিন্তু অ্যারাইভাল টাইম ফিক্স থাকে, যেটা আমাদের এই যে এখানে বলা আছে, অ্যাজিউম অল দ্য প্রসেসেস অ্যারাইভ এট দ্য সেম টাইম, এক্সাক্ট সেম টাইমে সবাই আসছে। ধরলাম 0 সেকেন্ড হলে সবাই 0 সেকেন্ডেই আসছে, 1 হলে সবাই 1 সেকেন্ডে, অর্থাৎ সবগুলো প্রসেস সেম মানে সেম মোমেন্টে আসছে। সো এরকম যদি সিচুয়েশন থাকে সেক্ষেত্রে আপনার 0 সেকেন্ডে 3টা প্রসেসই আসছে, প্রথম যে প্রসেসটা সেটা তো অলওয়েজ 0ই থাকবে তার ওয়েটিং টাইম, কারণ সে তো আসা মাত্রই প্রথম প্রসেসের কাজ শুরু হয়ে যাবে। এখানে তো আমাদের কোনো ক্যালকুলেশনের কিছু নাই। তো ওয়েটিং টাইম প্রথম যেটা ছিল আমাদের, আমরা প্রথম ওয়েটিং টাইমকে বলে দিলাম ওয়েটিং টাইম 0 নামক ইন্ডেক্সে যে ওয়েটিং টাইম যেটা আমরা বের করতে চাচ্ছি সেটার মান আমরা ফার্স্টে বলে দিলাম 0। আচ্ছা, টার্ন অ্যারাউন্ড টাইম, প্রথমটা টার্ন অ্যারাউন্ড টাইম দেখেন, P1 এর ওয়েটিং টাইম যদি 0 হয় তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম। তাহলে ওয়েটিং টাইম 0 হলে তাহলে টার্ন অ্যারাউন্ড টাইম কি হবে? বার্স্ট টাইম যা, টার্ন অ্যারাউন্ড টাইম সেম হবে না, একই থাকবে। সেক্ষেত্রে আমরা TAT, টার্ন অ্যারাউন্ড টাইম 0 নামক যে ফার্স্ট প্রসেসটা ছিল সেই ফার্স্ট প্রসেসের আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বলে দিচ্ছি যে আমাদের বার্স্ট টাইম প্রথম যেটা ছিল 0 নামক ইন্ডেক্সে যে বার্স্ট টাইমটা ছিল সেই বার্স্ট টাইমটাই। তাহলে BT এটার 0 ইন্ডেক্সে যত আছে, যেমন 0 ইন্ডেক্সে যদি আমরা এই ইনপুট গুলো দেই তাহলে প্রথম প্রসেসে 0 ইন্ডেক্সে 24 আছে, অর্থাৎ আমাদের প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম হচ্ছে 24। এটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করার কিছু না, এটা ডিরেক্টলি আমাদের শুরুতে পেয়ে যায়। এটুকু পর্যন্ত আমি একটু পজ দিয়ে আপনাদের সাথে একটু আলাপ করি। রেকর্ড রিজিউম। ওকে, এখন যেটা আমরা করব সেটা হচ্ছে আমরা এই যে প্রথম ওয়েটিং টাইম 0, যেটা যে ওয়েটিং টাইম 0 এটা আমরা পেয়ে গেছি, আমরা এটুকু পেয়ে গেছি ম্যানুয়ালি, কারণ শুরুতেই আমাদের প্রথম যেটা থাকবে সেটা হচ্ছে ওয়েটিং টাইম 0 থাকে। FCFS এর ক্ষেত্রে তার টার্ন অ্যারাউন্ড টাইম প্রথমটার ক্ষেত্রে তার বার্স্ট টাইম যত সেটাই থাকে। আমরা এটুকু এই লাইন 2 লাইন লেখার মাধ্যমে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার হচ্ছে এটুকু বের করব কিভাবে। আচ্ছা, এটুকু বের করার জন্য যেহেতু এটা একটা 1 বাই 1 প্রসেস, মানে এটা একই জিনিস বারবার রিপিট হবে, অর্থাৎ আমরা এখানে যে সূত্র অ্যাপ্লাই করব পরেরটাতে সেম সূত্র, তার একটা লুপ লাগবে। আমরা লুপে পড়ে যাচ্ছি, আগে সিঙ্গেলটা বোঝার চেষ্টা করি। তো এক্ষেত্রে 1 নাম্বারটা যদি পেয়ে যাই তাহলে ওয়েটিং টাইম আমার এখন দরকার 0 ইন্ডেক্সেরটা পেয়ে গেছি, এবার 1 ইন্ডেক্সেরটা দরকার। ওয়েটিং টাইম
WT1, এই 1 ইন্ডেক্সে আমরা যদি সূত্র অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখেন এই যে 24, এটা আগের যে ইয়াটা আছে, আপনার কি বলা হয়, এটা আগের যে প্রসেসটা আছে সেই প্রসেসের বার্স্ট টাইম এবং সেই প্রসেসের ওয়েটিং টাইম, এই দুটোকে যদি আমরা যোগ করি, যেমন এর বার্স্ট টাইম হচ্ছে, এই যে আগের প্রসেসের বার্স্ট টাইম হচ্ছে 24, এর ওয়েটিং টাইম হচ্ছে 0, 24 প্লাস 0, এই দুটো যদি আমরা প্লাস করি তাহলে কিন্তু সেকেন্ড প্রসেসের ওয়েটিং টাইম চলে আসে, কারণ এটা তো 0 তে শুরু হয়েছে, 24 সেকেন্ড পর্যন্ত টানা কাজ করছে, কাজ করার পর না এটা আসবে, তার মানে এটা ওয়েটিং টাইম, এটা বসালেই হয়ে যায়, অর্থাৎ 0 প্লাস 24 আমরা পাবো হচ্ছে পরেরটার ওয়েটিং টাইম। 3 নাম্বারটার ওয়েটিং টাইম আমরা কিভাবে পেতে পারি? একই সূত্র, 3 নম্বরে আগে 2 নম্বর প্রসেস, 2 নম্বর প্রসেসের ওয়েটিং টাইম প্লাস তার বার্স্ট টাইম, এই 24 প্লাস 3, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা প্রসেস 3 এর বার্স্ট টাইম পেয়ে যাই, সরি ওয়েটিং টাইমটা পেয়ে যাই। আমি কি বুঝাতে পারছি? হ্যাঁ স্যার। আচ্ছা, যদি এটা বুঝেন তাহলে আমরা এখান থেকে আগে একবার ম্যানুয়ালি লিখি, তারপর আমি এটাকে মানে লুপের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখানে আমরা যেটা করতে বুঝাচ্ছিলাম যে ওয়েটিং টাইমটা আগের প্রসেস মানে কি 1 মাইনাস আগের প্রসেস মানে তো 0, মানে এটা যদি 1 নাম্বার প্রসেস হয় তাহলে আগের প্রসেসটা কত? 0। এই 0 প্রসেসের ওয়েটিং টাইম তার সাথে 0 নামক প্রসেসের বার্স্ট টাইম, এই দুটো যদি আমরা যোগ করি তাহলে আমরা এইটার ওয়েটিং টাইম পাবো না 1 নাম্বারের? জি স্যার। তাহলে সেম এজ আমরা যদি এইখানে 2 নাম্বার প্রসেসের ওয়েটিং, 3 নাম্বারটার ওয়েটিং টাইম বের করতে চাই, 0 1 2 মানে 3 নাম্বারটা, তাহলে সেক্ষেত্রে এখানে 1, এটাও 1। আচ্ছা, যদি এটুকু আপনি বুঝেন, এখন ধরেন আমার এখানে প্রসেস 3টা না হয় যদি 10টা হতো, তাহলে এভাবে 3 নাম্বার 4 নাম্বারটার জন্য এভাবে একই সূত্র থাকতো না, তখন হতো এখানে WT, এখানে থাকতো হচ্ছে WT3, এটা হতো 2, এটাও হতো 2, এটা ব্র্যাকেট একটা মিস হয়ে গেছে, এটা এভাবেই তো আগাতো। দ্যাট মিন্স এই জিনিসগুলো কমন, সো আমরা এটাকে একটা লুপের মধ্যে দিয়ে দিতে পারি। তাহলে লুপটা কি? আমরা একটা ফর লুপ চালালাম, ফর লুপ চলবে হচ্ছে i ইকুয়াল টু 0 নাকি 1, কত দিব? 1 হবে স্যার। দ্যাটস গুড, কারণ আমাদের 0 তো অলরেডি হয়ে গেছে, 0 ইন্ডেক্সের কাজ শেষ। 1, এটা চলবে কতক্ষণ পর্যন্ত? n এর আগ পর্যন্ত, i++। খুবই সহজ, কিন্তু প্রথম অ্যালগরিদম এটা খুবই সহজ, আশা করি ইমপ্লিমেন্ট করতে আপনাদের খুব একটা মানে বুঝতে খুব একটা সমস্যা হচ্ছে না। এটা যদি বুঝেন পরের অ্যালগরিদম গুলো আপনি নিজেরা খুবই সহজে করতে পারবেন, বা আমি হেল্প করলে তখন আপনাদের সহজ হবে। এখানে 1 না দিয়ে আমরা কত দিব? i দিব। যদি এটা i হয় তাহলে এটা কি i-1? জি স্যার। i-1 জি স্যার। তাহলে এটাও কি i-1? জি স্যার। তো এই সূত্র যদি আমরা এবার অ্যাপ্লাই করি, এবার কি আমরা ওয়েটিং টাইম পেয়ে যাব না? আমরা এখানে একটা প্রিন্টএফ দিয়ে দিই, এইখানে একটা প্রিন্টএফ কত দিচ্ছে এটাকে পরে আমরা অর্গানাইজ করব। আমরা জাস্ট এখান থেকে ধরেন শুধু ওই ওয়েটিং টাইমটা দেখবো, এই 0 24 27 এটুকু শুধু দেখি ঠিক মতো আসে কিনা। সো পার্সেন্টেজ ডি, আচ্ছা এটা তো হচ্ছে এই যে 0টা তো এখানে আসবে না, আমরা এটা করতে হবে, আলাদা লুপ লাগবেই আমাদের। আমরা আরেকটা লুপ চালালাম, জাস্ট একটা এরে যেরকম প্রিন্ট করে, জাস্ট এরের একটা লুপ 0 থেকে শুরু হবে n পর্যন্ত চলবে। আমরা এখানে একটা প্রিন্টএফ দিব, সিম্পল একটা প্রিন্টএফ। এখানে হচ্ছে ধরেন আমরা দেখতেছি ওয়েটিং টাইম, তাহলে WT এটা হচ্ছে পার্সেন্টেজ ডি, দেন হচ্ছে করে দিই। সো এখানে আমরা ইউজ করব হচ্ছে WT এর আই ইন্ডেক্স। যদি আমরা এটা রান করি আশা করি আমরা ওয়েটিং টাইমটা ক্লিয়ার হয়ে যাবে, 0 24 27 এটুকু আমাদের পাওয়ার কথা। এটা নিউ লাইন দেই। সো প্রোগ্রাম রান করলাম, এদিকে খেয়াল করেন আমরা 3টা প্রসেস দিব। সো আমরা ইনপুট দিলাম হচ্ছে 3, প্রথমটার বার্স্ট টাইম 24, 2 নম্বরটা হচ্ছে 3, 3 নম্বরটা হচ্ছে 3, দেওয়ার পর দেখেন আমাদের ওয়েটিং টাইম 0 24 27, তার মানে আমাদের ওয়েটিং টাইম পেয়ে গেছি। যদি এখানে 3 না দিয়ে আমরা 4টা প্রসেস হতো তাহলে আমরা এখানে 4 দিতাম, 4টা প্রসেসের ইনপুট নিত, 4টার ওয়েটিং টাইম বলে দিত।
এখন এখান থেকে কি আমরা ইজিলি ওয়েটিং টাইমটা, এভারেজ ওয়েটিং টাইমটা বের করতে পারবো? এখন কেউ একজন আমাকে হেল্প করেন যে আমরা এখান থেকে ওয়েটিং টাইমটা বের করতে চাই, এভারেজ ওয়েটিং টাইম। আমরা তো সিঙ্গেল ওয়েটিং টাইম পেলাম, এভারেজটা বের করতে চাই। কি করতে হবে? কোডের মধ্যে কোথায় কি চেঞ্জ করব? আপনারা যেটা বলবেন আমি সেটা চেঞ্জ করব। কেউ একজন প্রথম তো আমাদের এভারেজ একটা ভেরিয়েবল নিতে হবে। এভারেজ নামে একটা ভেরিয়েবল নিতে হবে। আচ্ছা ফাইন, দ্যাটস গুড। তার মানে একটা ভেরিয়েবল প্রয়োজন। সো আমরা একটা ভেরিয়েবল ধরেন এই জায়গাতেই নিয়ে রাখলাম, তার নাম দিলাম হচ্ছে ধরেন এভারেজ ডব্লিউটি, মানে এভারেজ ওয়েটিং টাইম। দেন স্যার ওই যে ওয়েটিং টাইম গুলো সবগুলো সাম মানে একসাথে টোটাল সাম স্যার এভারেজ ওই যে ওয়েটিং টাইম। আচ্ছা তাহলে এভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু 0 করা উচিত না? জি স্যার। জি স্যার। শুরুতে এভারেজ হচ্ছে 0, এবার প্রতিবার যখন আমরা ইনপুট দিচ্ছি এটা এড হবে, তাই তো? জি স্যার। আচ্ছা এখন এই এড করার ক্ষেত্রে আমরা কি লিখব বলেন? সূত্রটা কি হবে বলেন? But average waiting time is equal to মানে প্রথম যেটা ডিক্লেয়ার করছি ওইটার সাথে প্রতিবার মানে WTI যোগ হবে। আমরা কি এই লুপের ভিতরে লিখবো নাকি লুপের বাইরে লিখবো সেটা আগে আমাকে বলেন। স্যার লুপের ভেতরে ভিতরে লিখবো। আমরা লিখবো avg wt নামে একটা ভেরিয়েবল নিয়েছিলাম, এটা ইকুয়াল টু কি লিখবো? যে স্যার এটা আবার এইটাই আবার লিখবো স্যার। ওয়েটিং টাইম প্লাস WT অফ i। জি স্যার এটাই। মানে একজন বলেন কি লিখবো? avg wt লিখবো আগে। প্রথম যে ডিক্লেয়ার করা আছে স্যার ওয়েটিং টাইমটা 0, ওইটার সাথে স্যার মানে ওয়েটিং টাইম আই স্যার এটা যোগ হবে। তার মানে কি আমরা এখানে এটা লিখবো wt0 প্লাস তারপর কি লিখবো? WTI জি স্যার। আপনাকে সবাই কি একমত? বলবো স্যার? বলেন বলেন। স্যার এভারেজ এটা স্যার এভারেজ WT এর সাথে যোগ হবে WTI, মানে এখানে WT 0 ইন্ডেক্স যেটা দিবেন এখানে হবে ওই যেটা মানে যেই ভেরিয়েবলটা ভিতরে আমরা রাখতেছি এটাতে আবার বারবার যোগ হবে, মানে লুপ হওয়ার সাথে সাথে মানে হ্যাঁ এখানে স্যার এটা আসবে এভারেজ WT। ওকে, তো এখন আমাকে একটু সৈয়দা কি তামান্না নামে একজন আছে মনে হয় এখানে, একটু আমি দেখি। সৈয়দা তানিয়া মাহবুবা, আপনি বলেন আমরা এখানে WT0 যেটা লিখছিলাম প্রথমে সেটা না লিখে এটা লিখলে আমার লাভ কি? এই যে এটা না লিখে আমরা এটা এখানে লিখলে লাভটা কি হবে? মানে কেন লিখতেছি? মানে এটা লিখলে কি সমস্যা হবে যদি আপনি সেটুকু বলেন যে আমি WT0 এটা যদি লিখি তাহলে আমাদের প্রবলেমটা কি? সৈয়দা তানিয়া মাহবুবা আনমিউট করেন। তানিয়া আনমিউট, হ্যাঁ ইয়েস বলেন। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম, বলেন বলেন। Record, yes, one, okay. I give the three variable, three process 1 24, process 2 3, process 3 and it's also 3, and average waiting time shows this that 27. So do you think it's the average is 27? 0 24 27. So what's the average? Is it 27? Mahbuba? No sir. So where's the problem? Anyone can help her? স্যার n দিয়ে ডিভাইড করা হয় নাই স্যার। n দিয়ে ডিভাইড করা হয় নাই। আচ্ছা, anyone else? এভারেজ ওয়েটিং টাইমে আমরা যেটা দুইটা যোগ করছি WT অফ 0 আর WT অফ i, কিন্তু প্রিভিয়াস মানে একটা যোগ করার পরে আবার যে আরেকটা যোগ করতেছি আরেকটা ফেজে, তখন আমরা মানে প্রিভিয়াস এটা আমরা হারিয়ে ফেলতেছি। দ্যাটস গুড, সুজন যেটা বলছেন সেটাই, এটা হচ্ছে বেসিক ইয়া থেকেই প্রোগ্রামিং নলেজ থেকে চলে আসার কথা। বা যেমন আপনি যেমন এখানে যে যোগটা করতেছেন এটা কিন্তু বারবার অ্যাড হচ্ছে না। যেমন আমাদের এভারেজ ওয়েটিং টাইম প্রথমে আমরা বলছিলাম হচ্ছে সে 0, ফাইন। আপনি যখন প্রথমবার রান করতেছেন W0 তে আছে কত দেখেন, W0 তে আছে 0, 0 প্লাস WTI মানে হচ্ছে WT1, এটা তো I মানে 1, তাহলে এক নম্বরে কত আছে ওয়েটিং টাইম? 24,
তাহলে 24 প্লাস 0 মানে এভারেজ ওয়েটিং টাইমের মান হচ্ছে 24। আবার যখন লুপটা ঘুরতেছে, ঘোরার পর সেকেন্ড লুপের ক্ষেত্রে বা সেকেন্ড ইটারেশনের সময় আবার WT মানে কিন্তু 0 0ই আছে, 0 প্লাস আপনার এখানে যোগ হচ্ছে WT2, কারণ i এর মান তখন 2 হচ্ছে, তো 2 তে আছে 27, সো 0 প্লাস 27 মানে 27 পাচ্ছেন। আগের বার যে আপনি 24 পাইছিলেন সেটা তো আবার যোগ করেন নাই নতুন করে। প্রবলেমটা কি বুঝতে পারছেন? যারা এখানে WT ইকুয়াল মানে এইটা বসালে মনে করতেছেন কারেক্ট, তাদের ক্ষেত্রে আর কি। সো ব্যাপারটা হচ্ছে WT এর মান 0 আছে অলওয়েজ, এটা তো নতুন করে যোগ করার কোনো দরকারই নাই, কারণ আমরা তো এভারেজ ওয়েটিং টাইম ইকুয়াল টু 0 বলেও ফেলছি শুরুতে। তো এই 0 আর এই 0 তে একই কথাই, 0 তো 0। সো আমরা এখানে এটা না বসিয়ে, যেহেতু বারবার এভারেজ ওয়েটিং টাইমের সাথে এভারেজ ওয়েটিং টাইমকে যোগ করতে হবে, প্রথম ইটারেশনে যেটা পাবো পরের বার সেটাকে আবার এড করতে হবে, সেজন্য আমরা এখানে এই ভেরিয়েবলটাকে ব্যবহার করব। যদি এটা করি তাহলে বারবার যোগফলটা হবে, যেমন 24 প্রথমবার পাবো, সেই 24 পরের বার 27 এর সাথে যোগ হয়ে যেটা হয় সেটা থাকবে। যদি আরেকটা প্রসেস থাকে তাহলে এই যোগফলের সাথে পরেরটার ভ্যালু অ্যাড হবে, এভাবে ভ্যালুগুলো অ্যাড হতে থাকবে। এবং আপনার প্রিন্টএফ এর সময় এটাকে অবশ্যই ডিভাইড করে দিতে হবে n দিয়ে, কারণ আমরা n সংখ্যক প্রসেস আমাদের আছে। এভারেজ বের করা মানে কি টোটাল দিয়ে ভাগ, টোটালকে ভাগ করতে হবে, এটা হচ্ছে টোটাল, এই টোটালটাকে আমরা n দিয়ে ডিভাইড করতে হবে। তো ডিভাইড করলাম, ডিভাইড করলে আমরা রেজাল্টটা পাবো। তো যেহেতু এটা একটা ফ্র্যাকশনাল নাম্বার আসবে, আমরা ট্রাই করি এটাকে একটা ফ্র্যাকশনাল নাম্বার হিসেবেই ডিফাইন করতে। আমরা এটাকে আর ইন্টিজার না রেখে এখানে একটা ফ্লোট ভেরিয়েবল হিসেবে এটাকে ডিফাইন করে দিই। তাইলে আমরা এখানে একটা ফ্লোট ভেরিয়েবল পাবো, ফ্লোট ভ্যালু আমরা এখানে প্রিন্ট করতে পারবো %f। তো এটা যদি হয়, আমরা যদি প্রোগ্রামটা এবার রান করি, আশা করি এবার আউটপুট ঠিক আসবে। দ্যাটস গুড। আমরা 3 ভেরিয়েবল, সরি 3 প্রসেস, 24 then 3 and then 3। সো আচ্ছা, এবারে ওয়েটিং টাইম এখন সমস্যায় পড়ছে। আচ্ছা স্যার প্রবলেমটা কোথায়? হ্যাঁ বলেন। আপনার পার্সেন্ট ইউজ করছেন স্যার প্রিন্টএফে, প্রিন্টএফে পার্সেন্ট ডি মনে হয় ইউজ করছেন স্যার, এটা তো ইন্টিজার না। আচ্ছা সরি সরি, আমি ভুল কাজ করছি। ভুল কাজ বলতে পার্সেন্টেজ এটা ডি থাকবে, এইটা পার্সেন্টেজ এফ হবে। এটা এফ হবে। হ্যাঁ, আমি ভুল জায়গায় চেঞ্জ করছি। আচ্ছা, এবার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না। প্রোগ্রাম রান করলাম, আমরা 3টা প্রসেস দিলাম, 24 3 and 3। ইয়েস, 0 24 27 তিনটা প্রসেসের ওয়েটিং টাইম, এভারেজ হচ্ছে 17। যেটা আপনি যদি এভারেজ করেন, এটাকে যোগ করে 3 দিয়ে ভাগ করেন, এটা এভারেজ পাবেন। যদি আমরা এখানে 4টা প্রসেস দেই, সেম কথা। দ্যাট মিন্স আমাদের ওয়েটিং টাইম এবং এভারেজ ওয়েটিং টাইম ডান। যদি আপনি এটুকু পারেন তাহলে আশা করি আপনি এই .2 দেওয়া মানে হচ্ছে দশমিকের পরে 2টা সংখ্যা নিবে আউটপুটের ক্ষেত্রে। যেমন আপনি দেখছিলেন 17.00 অনেকগুলো আসছিল, এখন 2টা দিবে। আচ্ছা, তো এখন আমরা যদি টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে চাই, আমাকে কারা কনফিডেন্ট যে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবেন? সেম প্রোগ্রামে টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে পারবেন আপনি? হ্যান্ড রেজ করতে পারেন যারা কনফিডেন্ট যে আপনি পারবেন। কারণ আমি তো ওয়েটিং টাইম দেখালাম, আপনি টার্ন অ্যারাউন্ড টাইমটা পারবেন। কারা কনফিডেন্ট হ্যান্ড রেজ করেন? আমি দেখতে পাচ্ছি জাহেদ কনফিডেন্ট, সুজন, মৃদুল কান্তি দাস, 3জন কনফিডেন্ট, বাকিরা এখনো কনফিউজ যে আসলে পারবেন কি না। সো ঠিক আছে, তাইলে আমরা প্রথমবার যেহেতু প্রথম এক্সপেরিমেন্ট, তো সেক্ষেত্রে আমরা হেল্প করি। যে 3জন হ্যান্ড রেজ করছেন, দ্যাটস গুড, হ্যান্ড রেজ করে রাখেন, আপনাদের মাঝে মধ্যে আমি একটু প্রশ্ন করব। আচ্ছা, সো যেটা হচ্ছে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম বের করার জন্য আমরা একটা ভেরিয়েবল অলরেডি ডিক্লেয়ার করে রাখছিলাম। তো টার্ন অ্যারাউন্ড টাইম মানে কি? একদম সহজ, আমরা জানি বার্স্ট টাইম, এই যে বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম, এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে আমরা টার্ন অ্যারাউন্ড টাইম পাবো। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে প্রথম যেটা, সেটা টার্ন অ্যারাউন্ড টাইম কিন্তু আমরা পেয়ে গেছি। এই যে বার্স্ট টাইম প্লাস ওয়েটিং টাইম যদি আপনি দেন, একই কথাই দাঁড়াবে। যদি আপনি এখানে লিখতে চান, যে সূত্র যদি ফলো করতে চান, যে WT 0 প্লাস বার্স্ট টাইম 0, মানে প্রথমটার বার্স্ট টাইম এবং পরেরটার, সরি প্রথমটার ওয়েটিং টাইম, প্রথমটার বার্স্ট টাইম, আলটিমেটলি 0 প্লাস 0 মানে, সরি বার্স্ট টাইম 24, ওয়েটিং টাইম 0, একই রেজাল্টই আসবে। তাইলে আমরা এই লুপের মধ্যে আগে ওয়েটিং টাইমটা পাচ্ছি, 1 নাম্বার যে প্রসেস, সেই প্রসেসের ওয়েটিং টাইম পাচ্ছি। পাওয়ার পর আমরা চাইলে এইখানে TAT বের করতে পারি। কত নাম্বারটা বের করবো? 0টা পেয়ে গেছি, তাহলে এখন 1 নাম্বারটা, মানে i এর মান 1 থেকে শুরু হচ্ছে। এখানে আমরা কি জানি? আমরা ওয়েটিং টাইম দরকার। কোনটার ওয়েটিং টাইম?
যেই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম বের করতেছি সেই প্রসেসের ওয়েটিং টাইম, সেই প্রসেসের বার্স্ট টাইম। তাহলে আমরা এখানে কি লিখব? আমাকে মৃদুল কান্তি দাস বলেন, এই টার্ন অ্যারাউন্ড টাইম TATI এখানে আমরা কাকে কাকে যোগ করব? I-1 নাকি I কে কাকে যোগ করব? স্যার এখানে তো স্যার আই কে যোগ করবে স্যার। আচ্ছা, I কে যোগ করব। I কে যোগ করার কারণ আপনি একটু ব্যাখ্যা করেন, আমি লিখতে থাকি, তাহলে বাকিরা যারা বুঝে নাই তারা বুঝবে। আমরা কেন এখানে I মানে I ইন্ডেক্সেরটাই করতেছি, আমরা কেন I-1 এটা করতেছি না? স্যার স্যার ওয়েটিং টাইম যখন আমি করব স্যার, মানে আমি যদি মানে প্রসেস ট্যুর করি তাহলে স্যার ওইটারই ওয়েটিং টাইম আমাকে যোগ করতে হবে। ইয়েস, অর্থাৎ আমরা যে টার্ন অ্যারাউন্ড টাইমের এটার ক্ষেত্রে যেটা ছিল ওয়েটিং টাইম বের করার ক্ষেত্রে আমরা আগের বার্স্ট টাইম এবং আগের ওয়েটিং টাইমকে যোগ করছি। 24 + 0 = 24, 3 + 24 27। আমরা আগের প্রসেসের ওয়েটিং টাইম এবং বার্স্ট টাইম প্রয়োজন ছিল। বাট এখন যে টার্ন অ্যারাউন্ড টাইম বের করার ক্ষেত্রে যেই প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইম বের করব ওই প্রসেসের আমাদের বার্স্ট টাইম দরকার, ওই প্রসেসের ওয়েটিং টাইম দরকার। তাহলে এই দুইটা যোগ করলে আমরা এটা পাবো, এই দুইটা যোগ করলে এটা পাবো। এজন্য আমরা এখানে I-1 না করে শুধু I করছি। তো একই সাথে যদি আমরা এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম বের করতে চাই তাহলে সহজ, আশা করি বুঝতেছেন। এখানে আমরা যদি ABG TAT নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, তার মান 0 দেই, তাহলে একই কাজ আপনি এখানে যে কাজটা করছেন এখানে সেম কাজটা করবেন। কি করবেন যে ABG যে TAT নামে যে ভেরিয়েবলটা, এটা শর্টকাটে লিখলে প্লাস ইকুয়াল টু, মানে এইটা যেটা লিখছেন এটাকে এক লাইনে লেখা যায় প্লাস ইকুয়াল টু মানে হচ্ছে TATI। এটা করার পর মানে এই লাইনটা ভাঙলে কিন্তু এটাই দাঁড়াবে। এভারেজ TAT যোগ করে TAT এর সাথে যোগ করে এটার সাথে রাখবে, এই জন্য একটা প্লাস আগে দেওয়া যায়। দেন আমরা যদি এখানে প্রিন্টএফ, এখানে প্রথম প্রসেসের টার্ন অ্যারাউন্ড টাইমটা আমরা মিস করতেছি। এভারেজ না না টার্ন অ্যারাউন্ড টাইম প্লাস, এই যে প্রথমটা, ও আচ্ছা স্যার ঠিক আছে। এটা তো সবসময় 0, মানে প্রথমটা তো ফার্স্ট ইনিশিয়াল, জি স্যার। যেন ওটা বাইরে লিখে দিচ্ছি আর বাকিগুলো ক্যালকুলেশন করে বের করতেছি, কারণ এগুলার বেসিসই তো বাকিটা বের হবে, এই জন্য আর কি। বুঝতে পারছেন? জি স্যার ঠিক আছে। এক নাম্বারটার ওয়েটিং টাইম পেতে গেলে 0 নামক ইন্ডেক্সের ওয়েটিং টাইমটা দরকার। 0 নামক ইন্ডেক্স হলে 0ই থাকে, কারণ যেহেতু প্রথম প্রসেস, ফার্স্ট প্রসেস হচ্ছে। আচ্ছা, তো এখন যদি আমরা এখানে প্রিন্টএফ এ দেখতে চাই ওয়েটিং টাইম, আমরা একটা 4টা স্পেস নিয়ে পাশাপাশি আমরা লিখে দিলাম TAT। এখানে আমরা একটা পার্সেন্টেজ কি বসালাম, তাই WTI পাবো এবং TATI ইন্ডেক্সটা আমরা বসায় দিলাম। আমরা তাহলে প্রিন্টএফ এর সময় এখানে এভারেজ ওয়েটিং টাইম আরেকটা প্রিন্টএফ আমরা ইউজ করলাম, ধরেন নিচেই এখানে আমরা এভারেজ TAT লিখলাম .2F এভারেজ TAT ডিভাইডেড বাই n। একই জিনিস থাকতেছে। আমরা যদি এবার প্রোগ্রাম রান করি, এবার দেখেন আমরা সবকিছু পাই কিনা। 3টা প্রসেসই আমরা দিয়ে আপাতত কাজ করতেছিলাম, 3টা প্রসেস। প্রথম প্রসেস 24, পরেরটার বার্স্ট টাইম 3, তারপরেরটার বার্স্ট টাইম হচ্ছে 3। দেখেন ওয়েটিং টাইম 0, টার্ন অ্যারাউন্ড টাইম 24, 0 24 24, টার্ন অ্যারাউন্ড টাইম 27। দেখেন 24 টার্ন অ্যারাউন্ড টাইম 27 কিন্তু ম্যাচ করতেছে। এখানে 27 এবং 30, 27 এবং 30 এবং এভারেজ ওয়েটিং টাইম, এভারেজ টার্ন অ্যারাউন্ড টাইম আশা করি ক্যালকুলেশন করলে এটাই আসবে। 24, 27, 30 তিনটাকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করলে এটাই আসার কথা। 27 আসে স্যার। এটা তো ভুল আসছে মনে হচ্ছে আমার কাছে। জি স্যার, ওই ইনিশিয়াল মানটাই একটা ভুল আছে স্যার মেবি। আচ্ছা হ্যাঁ, এখানে একটা ভ্যালু আমরা মিস করে গেছি টার্ন অ্যারাউন্ড এভারেজ ওয়েটিং টাইমের ক্ষেত্রে। তাহলে এভারেজ ওয়েটিং টাইম ইনিশিয়ালি 0 না করে দিয়ে এভারেজ TAT এর ক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে প্রথমবার তো তার বার্স্ট টাইম প্রথমটা 0, এটা যেটা যে TAT যেত তার বার্স্ট টাইম এভারেজ তার প্রথমটাতে এখানে ইনিশিয়ালি এই TAT 0টা দিয়ে নিতে পারি। আবার ঠিক আছে না? এটা কিন্তু মিস হয়ে গেছে, কারণ এটা তো একটা ভ্যালু আগেরটাতে 0 ছিল বিধায় আমাদের ডিভাইড করলে কোনো সমস্যা হচ্ছিল না, কিন্তু এখানে তো শুরুই করছে লুপ 1 দিয়ে। তাহলে 0 নামক যে 24 ভ্যালু, এই ভ্যালুটা কিন্তু মিস হয়ে যাচ্ছিল। তো আশা করি এখন এটা এড করে দেওয়া হয় আমাদের আর প্রবলেম হবে না। আমরা প্রোগ্রাম রান করি, 4টা প্রসেস, সরি 3টা প্রসেস, প্রথম প্রসেস 24, পরেরটা 3, পরেরটা 3। ইয়েস, আসছে ঠিক মতো।
এবার যদি 4টা প্রসেস হয়, 5টা প্রসেস হয়, 10টা প্রসেস হয়, যেটাই হোক, আপনার যে কটা প্রসেস আপনার কোয়েশ্চেনে দেওয়া থাকবে, যে কয়টা প্রসেস আসবে আপনি আগে ভ্যালু দিবেন, সেটা ক্যালকুলেশন করে আপনাকে এভারেজ ওয়েটিং টাইম এবং হচ্ছে টার্ন অ্যারাউন্ড টাইম আপনাকে বের করে দেখাবে। সো এটাকে যদি আমরা একটু অর্গানাইজ করে প্রিন্টএফ করতে চাই, তাহলে অর্গানাইজ করে প্রিন্টএফ করা যায়। এখানে অনেক কিছু অনেকভাবে করা যায়। আপনি এখানে লুপের বাইরে একটা প্রিন্টএফ ব্যবহার করেন, যেটা আমাদের যে ম্যানুয়ালটা যেটা আমি আপনাদেরকে প্রোভাইড করছি, সেই এক্সপেরিমেন্ট ম্যানুয়ালে দেখবেন এগুলোর সলিউশন দেওয়া আছে, এবং সেক্ষেত্রে আপনাকে আরেকটু আউটপুটের জায়গাটাকে আরেকটু অর্গানাইজ করে দেওয়া আছে। তো আমি আউটপুট নিয়ে ব্যাখ্যা করে ক্লাসে টাইম নষ্ট করতেছি না, যেহেতু এটা দেখলে বুঝবেন। তো এফসিএফএস যদি আপনাদের ক্লিয়ার হয়, এসজেএফ শর্টেস্ট জব ফার্স্ট, এই কাজটা কি আপনারা করতে পারবেন? কয়জন কনফিডেন্ট? এটা হচ্ছে এফসিএফএস শেষ, এফসিএফএস এর কাজ এতটুকুই। এখন আমরা এসজেএফ ফলো করে এই 3টা প্রসেসই কিন্তু এসজেএফ ফলো করে আমরা করব। সেক্ষেত্রে সলভ করতে পারবেন কারা কারা কনফিডেন্ট? একটু হ্যান্ড রেজ করেন দেখি কয়জন কনফিডেন্ট এসজেএফ এটা করতে পারবেন। আমি রেকর্ডারটা পোজ দেই।